যদি এই প্রবাবিলিটি থিওরি মাস্টার করতে পারো তাহলে কিন্তু তোমরা বিশাল বড় বড় চাকরি পেতে পারো। রিস্ক ম্যানেজমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, তারপরে গ্যাম্বলিং, অ্যাকচুয়ারি। পরবর্তীকালে দুজনেই প্রবলেমটাকে সলভ করে দিয়েছিলেন এবং সেই প্রবলেম সলভ করতে গিয়ে তারা এই ব্রাঞ্চটা বানিয়ে ফেলেন। মহাভারতে তোমরা দেখবে হয়তো শকুনি মামা কিন্তু এরকম করে পাশা চালতো, ঠিক আছে, যদি ওই পাশাটা ভ্যালিড নয়। অনেকে হয়তো বলবে যে শকুনি মামা বিরাট বড় ম্যাথমেটিশিয়ান ছিলেন, বিরাট বড় প্রবাবিলিটিস্ট ছিলেন, যে সব চালকে কারেক্ট করতে, কিন্তু অ্যাকচুয়ালি না। যদি এ হৃদয় ছুতে সান্নিধ্যের বিদ্যুতে একবার যদি হতে বাঁচার শেষ সম্ভাবনা, হাত ছানি দিচ্ছে যে অপমৃত্যুর ইচ্ছে যে, তোর নিষ্ঠুর দৃষ্টিতে কখনো কি আশ্বাস পাবো না। হ্যালো এভরিওয়ান, আমরা আজ শুরু করতে চলেছি একটা নতুন সিরিজ, প্রবাবিলিটি। ক্লাস 12 এর প্রবাবিলিটি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে আসে কিন্তু পরীক্ষায় 8 নম্বর। কিন্তু এই যে থিওরিটা, এই যে ম্যাথমেটিক্সের ব্রাঞ্চটা, এর অ্যাপ্লিকেশন কিন্তু হিউজ হিউজ জায়গায় আছে। তোমরা যদি প্রবাবিলিটি থিওরি খুব ভালোভাবে শেখো ক্লাস 12 এবং বিএসসি লেভেলে গিয়ে, যদি এই প্রবাবিলিটি থিওরি মাস্টার করতে পারো তাহলে কিন্তু তোমরা বিশাল বড় বড় চাকরি পেতে পারো। রিস্ক ম্যানেজমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, তারপরে গ্যাম্বলিং, অ্যাকচুয়ারি এবং এবং বিভিন্ন 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 বড় বড় জায়গায় যেগুলো আর কি ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন হয়, এবং বিশেষ করে কোম্পানিগুলোতে সেখানে কিন্তু প্রবাবিলিটির প্রচুর প্রচুর ইউজ হয়। কারণ প্রবাবিলিটি এমন একটা জিনিস যেটা আর কি আমাদের খুব কাছের, ম্যাথমেটিক্সের এমন একটা ব্রাঞ্চ যেটা আমাদের জীবনের খুব কাছে। তুমি সকালে ঘুম থেকে উঠছো, তোমার দিনটা ভালো যাবে কি ভালো যাবে না এর পসিবিলিটি আছে কিছু কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। যদি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করো তাহলে তোমার চান্সেস হাই হয়ে যায় যে তোমার দিনটা একটু ডাল যাবে, একটু অলসতাময় যাবে, ক্লান্তিপূর্ণ যাবে। আবার যদি সকালবেলা উঠে তুমি একটু মর্নিং ওয়াক করে, একটু হালকা এক্সারসাইজ করে যদি দিন শুরু করো তাহলে তোমার দিনটা ভালো যাওয়ার প্রবাবিলিটি কিন্তু হাই হয়ে যায়, তাই না? যেমন তুমি যদি সরকারি চাকরি পাও, ছেলেদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি সরকারি চাকরি পাও তাহলে সুন্দরী পাত্রী, সুন্দরী কন্যা পাওয়ার চান্সেস কিন্তু হাই হয়ে যায়। এমন নয় যে সরকারি চাকরি পেলেই সুন্দরী কন্যা পেয়ে যাবে, বাট চান্সেস হাই হয়ে যায়। পৃথিবীর প্রত্যেকটা জিনিস, আমাদের জীবনের সাথে জুড়ে থাকা প্রত্যেকটা জিনিস কিন্তু চান্সের উপর নির্ভর করে, যে এটার চান্স আছে, আমি আজকে ভালোভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করার চান্স আছে। তো এই চান্স কথাটা যখন আমরা ইউজ করি তখন আমরা ভিতর ভিতর কিন্তু প্রবাবিলিটির ক্যালকুলেশন কিন্তু করি। যেমন কথার কথা, কেউ রাস্তা দিয়ে হাঁটছে, কানে হেডফোন লাগিয়ে হাঁটছে, তার উপরে যাওয়ার চান্সেস কিন্তু হাই হয়ে গেল। কান থেকে হেডফোন খুলে নিল, উপরে যাওয়ার চান্সেস কমে গেল, ঠিক আছে? এমন নয় যে হেডফোন দিয়ে হাঁটলেই, কানে হেডফোন ঢুকিয়ে হাঁটলেই তোমাকে ধাক্কা মারবে, সেটা তোমার ভাগ্য খারাপ হলে বা কিছু। যদিও তোমরা কেউ রাস্তা পার হওয়ার সময় বা রেল লাইন পেরোনোর সময় হেডফোন কানে দিয়ে হাঁটবে না, হেডফোন কানে দেবে না, এটা বলার। বাট এই যে চান্সেস গুলো, এই যে উপরে যাওয়ার চান্স, এই যে পৃথিবীতে বেঁচে থাকার চান্স, এই চান্সগুলোই অ্যাকচুয়ালি প্রবাবিলিটি। এবার এই প্রবাবিলিটিটাকে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে বের করি। সেই ক্যালকুলেশনটা কিভাবে করি সেইটা আমরা শিখবো এই প্রবাবিলিটি থিওরিতে। তোমাদের ক্লাস 12 খুব অল্প আছে, খুব বেসিক, খুব সহজ সহজ কিছু জিনিস আছে। 3টে চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারে প্রবাবিলিটির হালকা ক্যালকুলেশন, দ্বিতীয় চ্যাপ্টারে ওই যে তোমার ভেরিয়েশন, তারপর তোমার দ্বিপদ বিভাজন, এইসব হেনাতানা আছে। লাস্ট চ্যাপ্টারেও তোমার প্রবাবিলিটি নিয়ে কথা হবে। বাট এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের প্রবাবিলিটি থিওরি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আমি চেষ্টা করব এই সিরিজটাকে একটু লং রাখার এবং একদম বেসিক থেকে চলার, কারণ এই জায়গাটায় না পরীক্ষা সামনে চলে আসবে এবং এই জায়গাটায় সবাই আর কি তাড়াহুড়ো করে শিখতে চাইবে, তো ভালোভাবে শেখা হবে না। তো আমি চাই যে আমার এই সিরিজটা দেখে তোমরা ভালোভাবে শেখো। আজকে আমরা বেশি কিছু আলোচনা করবো না, খুব ভারী ভারী কনসেপ্ট নিয়ে আলোচনা করবো না। জাস্ট খাতা পেনটা রাখো, অল্প অল্প নোটস বানাও, বেশি বেশি আমার কথা শোনো। আর নোটস বানানোর তেমন কোনো দরকার নেই আজকের লেকচারের, কারণ আজকের লেকচারে আমি যা যা পড়াবো এসএন দে বইয়ের প্রথম প্রবাবিলিটির প্রথম চ্যাপ্টারে ওই জিনিসগুলো একদম জিস্ট করে দেওয়া আছে, ঠিক আছে? বিভিন্ন ডেফিনেশনগুলো শেখাবো, এই যে এখানে লিখেছি ইম্পর্টেন্ট ডেফিনেশন এবং বেসিক কনসেপ্টগুলো মাথায় থাকলেই হবে। আর ডেফিনেশনগুলো জাস্ট ওই এসএন দে বইতে টিক মারতে থাকো এবং ওখান থেকে একবার পড়তে থাকো, ভিডিও পজ করো, পড়ো, ব্যাস। এইভাবে তোমাদের এগিয়ে চলতে হবে। আর কিছু অঙ্ক যদি আমি করাই এই ভিডিওর লাস্টে, সেগুলো তোমরা সলভ করবে, সেটা পরের কথা। কিন্তু আজকের এই ভিডিওর মেন ফোকাস হচ্ছে বেসিক কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট ডেফিনেশন। তো আমরা দেখলাম যে প্রবাবিলিটির অ্যাপ্লিকেশন বিভিন্ন ক্ষেত্রে হয়, আমরাও সবাই কিন্তু প্রবাবিলিটি ইউজ করি। কিন্তু এই প্রবাবিলিটির জন্ম কি করে হলো, একটুখানি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলা যাক, মজা পাবে। দেখো, এটা এমন একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কি বলে ওটাকে, এমনি এমনি তৈরি হয়ে গেছে, একটা খুব কোইন্সিডেন্টলি, খুব ভুলভাবে এটা তৈরি হতে চায়নি, বাট তৈরি হয়ে গেছে এরকম ভাবে একটা জিনিস। তো একজন বিখ্যাত জুয়ারি ছিলেন, হ্যাঁ জুয়ারি, কারণ এই প্রবাবিলিটি কিন্তু জুয়াতে বেশি ইউজ হয়, ঠিক আছে? গ্যাম্বলিং, যেটা আর কি এখন আমাদের এখানে ইনলিগাল, বাট তোমরা জুয়া খেলবে না যদিও, এখানে ইনলিগাল, বাট বিদেশে কিন্তু বিভিন্ন বড় বড় ক্যাসিনো আছে, সেখানে কিন্তু বড় বড় ব্যক্তিরা জুয়া খেলেন, এবং যারা ভালো প্রবাবিলিটি জানে, ভালো ম্যাথমেটিক্স জানে, তাদেরকে হায়ার করে রাখে ওইসব জুয়ারিরা, ঠিক আছে? তো বুঝতেই পারছো কত স্যালারি হবে, তোমরা যদি শেখো তোমাদেরও বিশাল বিশাল স্যালারি হবে, কোনো চাপ নেই। আচ্ছা, প্রবাবিলিটির যে শুরুয়াত, একদম শুরুতে কি একজনের নাম ছিল সাভেলিয়ার বলে, তো তিনি মোটামুটি একদিন জুয়া খেলতে গেছিলেন। জুয়া খেলতে গিয়ে তিনি একটা
মানে সে যখনই জুয়া খেলতো তখনই আর কি ক্যালকুলেশন করতো বিভিন্ন, যে এটা করলে আমার জেতার চান্সেস কত হবে, এটা যদি করি জেতার চান্সেস কত হবে। এই যে ক্যালকুলেশনগুলো তিনি করতেন, সেই ক্যালকুলেশন একদিন আটকে গেছিলেন, এবং আটকে গিয়ে তার একজন বন্ধু আছে মোটামুটি তারই চেনাশোনা পরিচিত বৃত্তের মধ্যে, কারণ বড় বড় লোক, সম্ভ্রান্ত ব্যক্তি, তো ম্যাথামেটিশিয়ান, সায়েন্টিস্ট, এদের সাথে তো ওঠা বসা হবেই। তো তোমরা পড়েছো, তার নামটা শুনেছো ক্লাস 11-এ, পাস্কালের ট্রায়াঙ্গেল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়তে গিয়ে, বাইনোমিয়াল থিওরেম পড়তে গিয়ে তোমরা শিখেছো, নামটা শুনেছো হয়তো, পাস্কালের ট্রায়াঙ্গেল কিন্তু খুব বিখ্যাত একটা কনসেপ্ট। তো সেই পাস্কালের কাছে কিন্তু তিনি গিয়েছিলেন, তো পাস্কাল তার প্রবলেমটাকে ইন্টারেস্টিং মনে করে সেটা নিয়ে কাজ করেছিলেন, এবং পাস্কাল পরবর্তীকালে ফার্মাট বলে একজন ম্যাথামেটিশিয়ান আছে, তার সাথে ডিসকাস করে এই প্রবলেমটা নিয়ে কাজ করতে ইন্টারেস্ট দেখিয়েছিলেন। ফার্মাটও খুব ইন্টারেস্ট পেয়ে গেছিলেন, এবং পরবর্তীকালে দুজনেই প্রবলেমটাকে সলভ করে দিয়েছিলেন, এবং সেই প্রবলেম সলভ করতে গিয়ে তারা এই ব্রাঞ্চটা বানিয়ে ফেলেন প্রবাবিলিটি নামে। ফার্মাটের তোমরা লাস্ট থিওরেম গুগলে সার্চ করো, ফার্মাট লাস্ট থিওরেম, ফার্মাট লিটল থিওরেম, এই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, এগুলো কিন্তু ভালো ভালো একটা থিওরেম। আমরা এই বিএসসি লেভেলে সেগুলো পড়ি, নাম্বার থিওরি পড়ার সময় ফার্মাটের কিন্তু আমরা লিটল থিওরেমটা পড়েছি, আর ফার্মাটের লাস্ট থিওরেমটা কিন্তু মানে খুবই চাপের ব্যাপার। অ্যান্ড্রু ওয়াইলস প্রুফ দিয়েছিলেন, এবং বিশাল বড় একটা প্রুফ, যেটা পৃথিবীর অধিকাংশ ম্যাথামেটিশিয়ানরা বুঝতে পারেননি। তো সেটা যাই হোক, সেটা অনেক অন্য কথা হয়ে যাচ্ছে। বাট আমাদের আজকের মেইন টপিক কি, যে প্রবাবিলিটির যে আর কি ইতিহাস। তারপরে পরবর্তীকালে বহু যুগ পরে কার্ডান বলে একজন ম্যাথামেটিক্স, তিনি কিউবিক ইকুয়েশন সলভ করার কিন্তু একটা খুব ভালো মেথড দিয়েছিলেন, কার্ডান্স মেথড। আমরা সেটা বিএসসি তে ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম। কার্ডান্স মেথডে কিন্তু কিউবিক ইকুয়েশন গুলোকে সলভ করা যায়, যেরকম ভাবে শ্রীধর আচার্যের সূত্র দিয়ে বা কি বলে ওটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা যায়, সেরকম কার্ডানের মেথড দিয়ে কিন্তু কিউবিক ইকুয়েশন সলভ করা যায়। তো সেই কার্ডান এই প্রবাবিলিটি সম্পর্কে একটা বই লিখেছিলেন, সেই বইটাই কিন্তু মানে ইতিহাসের পাতায় প্রবাবিলিটির প্রথম বই হিসাবে, অফিসিয়াল প্রথম বই হিসাবে খ্যাত হয়ে আছে। তারপর থেকে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে প্রবাবিলিটির কথা, বিভিন্ন ম্যাথামেটিশিয়ানরা ইন্টারেস্ট দেখায়, এবং পরে একের পর এক ম্যাথামেটিশিয়ানরা এই ব্রাঞ্চে কিন্তু নিজেদের কন্ট্রিবিউশন দিতে থাকেন। এবং তোমাদের বইতেই একজনের নাম আছে, বার্নৌলি, জ্যাকব বার্নৌলি। ফিজিক্সের বার্নৌলি কিন্তু নয়, ফিজিক্সে তোমরা বার্নৌলি থিওরেম পড়েছো, ওনার নাম হচ্ছে ড্যানিয়েল বার্নৌলি, ওই পরিবারেরই, ওরই একজন কাজিন ফাজিন হবে হয়তো, জ্যাকব বার্নৌলি। ঠিক আছে, জ্যাকব বার্নৌলি কিন্তু একটা ডিস্ট্রিবিউশন আছে, তো বার্নৌলি ডিস্ট্রিবিউশন তোমরা এখানে পড়বে, আমি শেখাবো, চাপ নেই, সব আস্তে আস্তে আসছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রবাবিলিটির ইতিহাস, এবং এখনো পর্যন্ত ম্যাথামেটিক্সের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু এখনো পর্যন্ত সমৃদ্ধ হচ্ছে। তোমরাও চাইলে পরবর্তীকালে প্রবাবিলিটির ব্রাঞ্চে নিজেদের কন্ট্রিবিউশন দিতে পারো রিসার্চ করার মাধ্যমে, তার জন্য তোমরা বিএসসি, এমএসসি, পিএইচডি গুলো করতেই পারো, সেটা তোমরা করবে, দেখবে যদি ইন্টারেস্ট পাও। আর আমাদের যে মেন বক্তব্য, আজকের এই ভিডিওর মেন বক্তব্য, সেটা হচ্ছে যে কিছু বেসিক ডেফিনেশন এবং প্রবাবিলিটির উদ্ভব কি করে হচ্ছে। আমরা বেসিক্যালি ক্লাসিক্যাল প্রবাবিলিটি পড়বো, যেটা আর কি সনাতন সম্ভাবনা তত্ত্ব, যেটা সেই ইতিহাসের কাল থেকে হয়ে আসছে, সেটা পড়বো। আর বাকি এক্সপেরিমেন্টাল প্রবাবিলিটি, এক্সোমেটিক প্রবাবিলিটি, এগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করবো না, কারণ আমাদের সিলেবাস এটাই আছে, ক্লাসিক্যাল প্রবাবিলিটি। ওকে, তো ক্লাসিক্যাল প্রবাবিলিটি পড়তে গিয়ে আমরা কিন্তু কিছু বেসিক ডেফিনেশনের সম্মুখীন হবো। মানে দেখো, তোমরা সহজ কথাই বলি, একদম বাংলা ভাষা, আসান ভাষায়, যে তোমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করো, কিসের ক্যালকুলেট করো, কখন ক্যালকুলেট করো? কোনো একটা ঘটনা বা একটা এক্সপেরিমেন্টের সাথে সম্পর্কিত কিছু রেজাল্ট প্রেডিক্ট করার জন্য করো, তাই না? তো সেই যে এক্সপেরিমেন্টটা আমরা করছি, ভালো করে বুঝবে। এবার কিন্তু আমাদের সিরিয়াস আলোচনা শুরু হচ্ছে। আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্টটা হতে পারে, তোমাদের বইয়ের ভাষা যদি বলি, লুডোর ছক্কা ফেলা হতে পারে, তারপরে তোমাদের তাসের মধ্যে থেকে র্যান্ডম তাস টানা হতে পারে, বা তোমার হেড টেল করা হতে পারে, কয়েন টস। বেসিক্যালি লুডোর ছক্কা দিয়ে বুঝলে সব উদাহরণগুলো তোমরা কানেক্ট করতে পারো, তাই আমি লুডোর ছক্কাটাকে ইউজ করছি। লুডোর ছক্কা কেমন দেখতে হয়? লুডোর ছক্কা এরকম দেখতে হয় না? এই যে এরকম একটা ডাইস টাইপের দেখতে হয়, তোমার এখানে কিছু নাম্বার থাকে, 6 পুট 6, তোমার এদিকে থাকে এরকম 5, তারপর তোমার 4, তারপর তোমার থাকে হচ্ছে 3 আর 2, এরকম ভাবে থাকে। ঠিক আছে, তো এই যে লুডোর ছক্কা, এই লুডোর ছক্কাটা কিন্তু আমাদের প্রবাবিলিটির মেন হাতিয়ার, এটা দিয়ে আমরা অনেক কিছু বুঝবো। মহাভারতে তোমরা দেখবে হয়তো শকুনি মামা কিন্তু এরকম করে পাশা চালতো, ঠিক আছে, যদি ওই পাশাটা ভ্যালিড নয়। অনেকে হয়তো বলবে যে শকুনি মামা বিরাট বড় ম্যাথামেটিশিয়ান ছিলেন, বিরাট বড় প্রবাবিলিটিস্ট ছিলেন, যে সব চালকে কারেক্ট করতো, কিন্তু অ্যাকচুয়ালি না। কারণ আমরা ক্লাসিক্যাল প্রবাবিলিটিতে কি করব, ক্লাসিক্যাল প্রবাবিলিটিতে কিন্তু আমরা ওই শকুনির পাশা নিয়ে খেলবো না। শকুনির পাশার ব্যাপারটা বলছি, আগে লুডোর ছক্কাটা বলি, তারপর শকুনির পাশাতে আসছি। লুডোর ছক্কাতে কি হয়, 1, 2, 3, 5, 6, 4 এই ধরনের সংখ্যা থাকে 1 থেকে 6 অবধি, রাইট? তো সেই যে সংখ্যাগুলো একবার যদি আমরা ডাইস থেকে রোল করি, কোনো একটা সংখ্যা পড়তে পারে, তাই না? এবার এই যে রোল করলাম, তারপরে একটা কিছু পড়লো, এখানে দুটো ঘটনা হলো, প্রথমে রোলটা করা হলো, তারপরে একটা কিছু পড়লো। কিন্তু সেই পড়ার আগে আমরা একটা মনে মনে আশা করে নিয়েছিলাম, হে ভগবান, পুট পড়ে যা, এটা কেটে দেবো, সামনে কাটা আছে, বা ছক্কা পড়ে যায়, অনেকক্ষণ ধরে বেরোতে পারছি না, বেরোবো, এরকম ধরনের আমরা ক্যালকুলেট করতে থাকি। তো সেই কিছু কিছু প্রত্যেকটা পয়েন্ট পড়ার প্রবাবিলিটি থাকে, সেগুলো ক্যালকুলেশন করবো। বাট তার আগে আমরা ডাইসটাকে রোল করলাম, এই যে রোল করলাম, এটাকে আমরা কি বলবো, এক্সপেরিমেন্ট।
এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট, আবার এক্সপেরিমেন্টের সাথেই একটা টার্ম জুড়ে আছে, র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট আর এক্সপেরিমেন্টের মধ্যে তফাৎ কি? এক্সপেরিমেন্টটা এমন জিনিস যেটা কিনা এক্সপেরিমেন্টের রেজাল্ট আমরা প্রেডিক্ট করতেও পারি আবার নাও করতে পারি। এক্ষেত্রে এই এক্সপেরিমেন্টের রেজাল্টটা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না। কোনো একটা কেমিস্ট্রি রিয়াকশন তোমরা যদি ল্যাবরেটরিতে পারফর্ম করো, তোমরা কিছু স্পেশাল অ্যাসিড দেবে, তোমরা প্রেডিক্ট করতে পারবে যে কালারটা কোন কালার হবে, সেটাকে বলবো শুধু এক্সপেরিমেন্ট। ধরো মনে করো কেউ আমার এখন কোনো টাইটেশন মাথায় আসছে না, যে কোনো কি বলে ওটাকে, পরীক্ষার কথা মাথায় আসছে না যেখানে কালার চেঞ্জ হবে, পরে আসলে আমি তোমাদেরকে বলে দেবো। বাট যাই হোক, একটা পরীক্ষা করি আমরা, প্রথমেই জেনে নিই যে কমলা হবে, নীল হবে, বেগুনি হবে, কেমন কালার দেবে সেই সলিউশনটা। তো সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট, আমরা জেনে যাচ্ছি আগে থেকে, প্রেডিক্ট করতে পারছি, তাই না? আর এটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট কেন? কারণ এর রেজাল্টটা প্রেডিক্ট করতে পারছি না। আমরা তো জানি যে নির্দিষ্ট গণ্ডির বাইরে এরকম তো হতে পারে না যে একটা ছক্কা রোল করলাম 7 পড়ে গেল, এটা হতে পারে না। আমাদের রেজাল্টগুলো জানা এবং রেজাল্টগুলো ওয়েল ডিফাইন্ড, যে এই রেজাল্টের বাইরে কিছু হতে পারে না, ঠিক আছে? কিন্তু আমরা অ্যাট আ টাইম এটা বলতে পারবো না যে ফার্স্ট টাইম রোল করলাম বলে দিলাম 6 পড়লো, এটা আমরা বলতে পারবো না। কিন্তু শকুনি কিন্তু পারতো, ঠিক আছে? কেন পারতো সেটা বলছি। তো যাই হোক, এই যে ব্যাপারটা, এটাকে বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে আরো প্রিসাইজলি আমাদের যে প্রবাবিলিটির কাজে যেটা আসবে, এক্সপেরিমেন্ট আসবে না, র্যান্ডম এক্সপেরিমেন্ট কথাটা আমাদের কাজে আসবে। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট, বা এটাকে কি বলা হয়, র্যান্ডম এক্সপেরিমেন্টের বাংলাটা কি? বাংলাটা হচ্ছে তোমাদের সমসম্ভব পরীক্ষা। আই এম সো সরি, আমি বাংলা টার্মটা ভুলে গেলাম, বাঙালি হয়ে এটা আমার পক্ষে শোভা দেয় না, বাট আই এম সো সরি। তো যাই হোক, আমি কিছু কিছু সময় মনে থাকে না, ভুলে যাই আর কি। তো যাই হোক, র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, র্যান্ডম এক্সপেরিমেন্ট আর সমসম্ভব পরীক্ষা, এটা আমাদের হয়ে গেল যে একটা কিছু কাজ আমরা করছি, তার কোনো রেজাল্ট আমরা জানি না, অ্যাট আ টাইম প্রেডিক্ট করতে পারছি না, বাট রেজাল্টগুলো সব জানি, ঠিক আছে? তো হয়ে গেল, এটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো। এবার আছে আমাদের ইভেন্ট। খুব ভালো করে শোনো এবার, ইভেন্ট বা ঘটনা, এটা হচ্ছে আমাদের সমসম্ভব পরীক্ষা, আর এটা হচ্ছে আমাদের ইভেন্ট বা ঘটনা, দুটো কিন্তু আমাদের ডেফিনেশন, ঠিক আছে? আচ্ছা, একটা টার্ম এখানে ইউজ করি, যে জাস্ট একটুখানি মনে রাখার জন্য, যে ওয়েল ডিফাইন্ড, সব কটা রেজাল্ট কিন্তু আমাদের ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে? ওয়েল ডিফাইন্ডটা বলছি, আর একটু এক্সপ্লেন করছি। আর একটা কি আছে আমাদের, আনপ্রেডিক্টেবল রেজাল্ট, ঠিক আছে? এই দুটো পয়েন্ট মাথায় রাখবে র্যান্ডম এক্সপেরিমেন্টের আন্ডারে। ইভেন্টের আন্ডারে কি হবে? ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে এই যে ঘটনাটা আমরা ঘটালাম, সরি, এই যে এক্সপেরিমেন্ট আমরা করলাম, এই এক্সপেরিমেন্টের সাপেক্ষে কেউ ধরো বললো 1 পড়বে, কেউ খেলছে, বলছে 1 পড়তে পারে, তার একটা মানে কি বলে ভোট আছে বা চাহিদা আছে, যাই বলো না কেন, সেটা কি 1 পড়ার ক্ষেত্রে, তাই না? সিমিলারলি আরেকজন আছে, সে বলতে পারে 2 পড়বে, আরেকজন আছে সে বলতে পারে হয়তো 3 পড়তে পারে, আরেকজন আছে সে হয়তো বললো 4 পড়তে পারে। এরকম ভাই বুঝতেই পারছো, 6 জন মুনির 6টা মতামত। তো এই যে এক একটা জিনিসের ঘটনা, এটাকে বলবো মানে এক একটা জিনিস যেটা আর কি, যে 1 পড়ার একটা ব্যাপার, সেটাকেই বলবো আমরা ঘটনা। এটা কি বলবো? 1 পড়ার ঘটনা, ঠিক আছে? occurrence of 1, এটা একটা ঘটনা বা ইভেন্ট, ঠিক আছে? আচ্ছা, occurrence of 2, এটাও একটা ঘটনা। occurrence of 3, এটাও একটা ঘটনা। occurrence of 4, এটাও একটা ঘটনা। সবকিছু একটা করে ঘটনা। ভেরি গুড। আচ্ছা, কেউ যদি বললো, একটু কায়দা মেনে বললো যে ডাইসটাকে রোল করলাম, জোড় সংখ্যা পড়বে, ভালো কথা। তো জোড় সংখ্যা পড়ার জন্য তার কি কি থাকতে হবে তার কাছে? মানে ধরো 2 পড়লেও তার রেজাল্ট, তার কথাটা ঠিক, 4 পড়লেও তার কথাটা ঠিক, 6 পড়লেও তার কথাটা ঠিক, ঠিক আছে? তো এটা একটা ঘটনা, জোড় সংখ্যা পড়তে পারে, এটা একটা ঘটনা, ঠিক আছে? এবার ঘটনার প্রবাবিলিটি আমরা বের করব, ঠিক আছে? ভালো করে বুঝবে, ঘটনার প্রবাবিলিটি আমরা বের করব। আচ্ছা, তাহলে কি বুঝলাম? যে র্যান্ডম এক্সপেরিমেন্ট হবে, তার একটা আনপ্রেডিক্টেবল আউটকাম থাকবে। তো এবার কিছু কিছু আউটকাম যেগুলো আর কি আমরা চাইছি, বা এই 1 পড়ার একটা আউটকাম, এটা একটা আউটকাম, এটা একটা ঘটনা, ঠিক আছে? 2 পড়ার একটা ঘটনা, 3 পড়ার একটা ঘটনা, 4 পড়ার একটা ঘটনা, বুঝতে পারলে? এই হচ্ছে ঘটনা, মানে একটা টাইম ঘটে, ঠিক আছে? একটা টাইম ঘটে। ভেরি গুড। আবার এটা কিন্তু হতে পারে না যে একটা লুডোর ছক্কা ফেললাম, 7 পড়ে গেল, একটা লুডোর ছক্কা আমরা রোল করলাম, 7 পড়ে গেল, এটা হতে পারে না। তাহলে এটা পড়ার প্রবাবিলিটি কত হবে? তাহলে অবভিয়াসলি 0 হবে। তাহলে এর প্রবাবিলিটি কি হবে? 0। তাহলে এটা হচ্ছে অসম্ভব ঘটনা বলবো। কি বলবো? অসম্ভব ঘটনা। তাহলে ঘটনার আন্ডারে তোমরা কি শিখলে? অসম্ভব ঘটনা। একটা ডাইস রোল করলে 7 পড়াটা অসম্ভব ঘটনা, ভালো কথা। অসম্ভব ঘটনা হয়ে গেল। অসম্ভব ঘটনাকে আমরা কি বলি? ফাই, ঠিক আছে? অসম্ভব ঘটনাকে আমরা কি বলবো? ফাই, যেটাকে তোমরা সেট থিওরিতে কিন্তু নাল সেট বা শূন্য সেট হিসেবে পড়ে এসছো। আচ্ছা, এবার একটা কথা তোমাদেরকে বলি, এই অবধি হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট, ইভেন্ট আর অসম্ভব ঘটনা।
আমি কিন্তু এই যে পুরো প্রবাবিলিটি চ্যাপ্টারটা সেট থিওরিটিক অ্যাপ্রোচে পড়াবো, মানে কি সেট থিওরির সাথে যাতে ডাইরেক্ট তোমরা লিঙ্ক করতে পারো। কিছু কিছু ফর্মুলা একদম সেট থিওরি থেকে ডাইরেক্টই আসছে, ডি মর্গানস ফর্মুলা, এমনি সেট থিওরির বেসিক ফর্মুলা, ইউনিয়নের ফর্মুলা। তো এই যে বিষয়গুলো, এগুলো তোমাদের একটু জানা দরকার। কার্টেসিয়ান প্রোডাক্ট কি, এগুলো একটু জানা দরকার। বেসিক পারমুটেশন এন্ড কম্বিনেশনের নলেজ থাকলেই হবে। আজকের ভিডিওতে হয়তো বেসিক পারমুটেশন কম্বিনেশন নাও লাগতে পারে, এই ভিডিওর পরে তোমরা বেসিক জিনিসটা শিখে নেবে, 11-এ তোমরা শিখে এসছো। আর সেট থিওরিক অ্যাপ্রোচ কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেট থিওরি যদি ক্লিয়ার না থাকে এই ভিডিওর পরে একটুখানি সেট থিওরিটা ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার অসম্ভব ঘটনাটা হয়ে গেল আমাদের। এবার অসম্ভব ঘটনার পরে আছে নিশ্চিত ঘটনা। অসম্ভব ঘটনার পরে কি আছে? নিশ্চিত ঘটনা। তুমি মনে করো একটা লুডোর ছক্কাকে রোল করলে, ঠিক আছে? একটা লুডোর ছক্কাকে রোল করলে তো, এবং আমি একটা ঘটনা বললাম, যে ঘটনাটা হচ্ছে আমাদের 1 to 6 যে কোনো নাম্বার পড়াকে সূচিত করে। কি করে? আমি একটা ঘটনা বললাম যে ঘটনাটা কিনা 1 to 6 এর মধ্যে যে কোনো একটা নাম্বার পড়াকে সূচিত করে। তাহলে তোমরা কি বুঝতে পারছো, একটা লুডোর ছক্কা রোল করলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা মাস্ট পড়বে, একদম শিওর, কোনো ভুল নেই। তাহলে এই ঘটনাটার সম্ভাবনা কত হবে? একদম 100% বা 1 সম্ভাবনা হবে, ঠিক আছে? তাহলে এটাকে বলবো আমরা নিশ্চিত ঘটনা, মানে যেটা শিওর হবেই হবে। 1 থেকে 6 এর মধ্যে একটা নাম্বার তো পড়বেই পড়বে, তাহলে এটাকে বলবো আমরা কি? শিওর ইভেন্ট বা নিশ্চিত ঘটনা। তাহলে ঘটনার আন্ডারে দুটো জিনিস তোমরা লিখবে, বা লেখার দরকার নেই, বইতে মার্ক করো। নিশ্চিত ঘটনা, ঠিক আছে? অসম্ভব ঘটনা হয়ে গেল, নিশ্চিত ঘটনা হয়ে গেল। আচ্ছা, এবারে একটা জিনিস আমি বলি, অসম্ভব ঘটনার প্রবাবিলিটি কত হবে? 0। তো প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি অফ ফাই, তাই তো? ফাইটাকে ঘটনা, তাহলে ফাই এর প্রবাবিলিটি এইভাবে আমরা লিখি নোটেশনটা, যে প্রবাবিলিটি অফ ফাই মানে অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে? 0। আচ্ছা, ভালো কথা। নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা তাহলে কত হবে? অবভিয়াসলি এটা তো 1 হবে। পি অফ নিশ্চিত ঘটনাকে মনে করো আমি কি বলবো, সাম এম ধরে নিচ্ছি। তাহলে এম ঘটনার একটা করে নাম দিতে পারো, E1 E2 E3 EN ABCDEF, যে কোনো নাম দিতে পারো, আমি এখানে এম নাম দিলাম। আচ্ছা, পি অফ এম, ঠিক আছে? এটা কত হবে? নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি সবসময় কি হবে? 1 হয়, মনে থাকবে। আচ্ছা, আমরা প্রবাবিলিটিতে এই পার্সেন্টেজ কথাটা ইউজ করবো না। ওই যে বলে না যে তোমাদের বন্ধুরা হয়তো অনেক সময় তোমাকে ইনফ্লুয়েন্স করে যে ভাই ওই মেয়েটাকে তুই প্রপোজ করে দে, হ্যাঁ বলার চান্স 100%, তোকে হ্যাঁ বলবে, ঠিক আছে? তো তোমরা যখন প্রবাবিলিটির ক্যালকুলেশন করো, আমি জানি না কোন ভিত্তিতে তোমরা করো, এতটা শিওর কি করে হও, তো সেই ক্যালকুলেশনটা তোমরা পার্সেন্টেজে করো, বাট আমরা এখানে ক্যালকুলেশন করব কিন্তু ফ্র্যাকশনে। যেহেতু তোমরা ছোটবেলা শিখেছো যে ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ দুটো ইকুইভ্যালেন্ট, ফ্র্যাকশন ডেসিমেল পার্সেন্টেজ সবই ইকুইভ্যালেন্ট, বাট প্রবাবিলিটি ক্যালকুলেট করার সময় আমরা একটু ফ্র্যাকশনাল ওয়েতে ক্যালকুলেট করবো, ঠিক আছে? তাহলে আমরা সব থেকে বড় ফ্র্যাকশন কি হয়? 1, তাই তো? আর সব থেকে বেশি চান্স বললে আমরা কত চান্স বুঝি? 100% চান্স। তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 100% চান্স, ঠিক আছে? তবে ওই রকম জিনিস তোমরা প্রেডিক্ট করবে না, মারধর খেয়ে যাবে। আচ্ছা, আর সব থেকে ছোট পার্সেন্ট মানে কি? 0% চান্স আছে যে তুমি যদি আজকে গিয়ে সারা আলী খানকে প্রপোজ করে দাও, সারা আলী খান কি করবে? অ্যাকসেপ্ট করবে? কোনোদিন করবে না। তাহলে এটা কি তোমার কাছে কি একটা অসম্ভব ঘটনা, তাই তো? এবার সারা আলী খানের হ্যাঁ বলাটা তোমার কাছে অসম্ভব ঘটনা। র্যান্ডম এক্সপেরিমেন্ট এখানে কি হলো? তোমার প্রপোজ করাটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর সারা আলী খানের না বলাটা হচ্ছে নিশ্চিত ঘটনা। ভেরি গুড। এবার শোনো, এখানে যেটা বলছি, এবার শকুনি ভার্সেস আমাদের নর্মাল লুডোয় আসি। আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্টে কিন্তু একটা বস্তু ইউজ করি, রাইট? কোনো একটা কিছুকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, তাই না? নিজে তো আর খেয়ালি পোলাও পাকাতে পারি না। তো আমরা এক্সপেরিমেন্টে যেটা নিয়ে করি সেটা মনে করো একটা লুডো ছক্কা নিয়ে করছি এই ক্ষেত্রে। তো এই যে বস্তুটা, এই বস্তুটা দু ধরনের হতে পারে। এক হতে পারে বায়াসড বা ঝোঁকপূর্ণ, খুব বাজে একটা শব্দ লাগে শুনতে, বায়াসড বা ঝোঁকপূর্ণ। কি বলছে এখানে? ঝোঁকপূর্ণ, এই টার্মগুলো কিন্তু খুব ইউজ হবে, ঠিক আছে? আর আনবায়াসড বা ঝোঁক শূন্য, রাইট? একটা বায়াসড বা ঝোঁকপূর্ণ, একটা আনবায়াসড বা ঝোঁক শূন্য। আমরা ম্যাক্সিমাম যে জিনিসপত্রগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করি সেটা হচ্ছে আনবায়াসড। তোমাদের বইতে কিছু কিছু অঙ্ক আছে শেষের দিকে, সেটা হচ্ছে বায়াসড। তো বায়াসড অঙ্ক আমরা করব, বাট আনবায়াসড আমরা জেনারেলি ইউজ করি। ভেরি গুড, হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। এবার শকুনির যে পাশাটা ছিল, সেই পাশাটা কিন্তু বায়াসড পাশা, ঠিক আছে? তো সেই পাশাটা কিন্তু বায়াসড পাশা, এবং সেই পাশাটা শকুনি যেটা চাইতো সেটা পড়তো। তাহলে এরকম একটা বায়াসড পাশা নিয়ে নিজেকে বিরাট বড় প্রবাবিলিটিশিয়ান প্রমাণ করে কোনো লাভ নেই, ঠিক আছে? ক্ষমতা থাকে তো আনবায়াসড পাশা নিয়ে খেলো, তোমার পাশাটা ছেড়ে অন্য পাশা নিয়ে খেলো, যুধিষ্ঠিরের পাশা নিয়ে খেলো, তারপর দেখবো আসল জুয়ারিকে, মাঠে এসো। তো হয় না, এটা সম্ভব নয় এইভাবে। আচ্ছা, বায়াসড আনবায়াসড হয়ে গেল। এবারে আমরা আসবো
প্রবাবিলিটির আরো ইম্পর্টেন্ট একটা জায়গা, মানে সব থেকে ইম্পর্টেন্ট বলতে গেলে বেসিক ডেফিনেশনের মধ্যে, সেটা হচ্ছে এই যে স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস বা নমুনা দেশ কি জিনিস। চলো তাহলে আমরা এত কিছু শিখে গেলাম, প্রচুর জিনিস শিখে নিলাম। এবার আমরা শিখবো স্যাম্পল স্পেস। এই জায়গাটা একটু টাইম নেব, স্যাম্পল স্পেসটা একটু ইম্পর্টেন্ট জিনিস, তো এটা একটুখানি বুঝতে হবে যে স্যাম্পল স্পেসটা কি। এবার এখানে আমরা সেট থিওরিটিক অ্যাপ্রোচ আমরা ইউজ করব। চলো তাহলে আমাদের কি হচ্ছে, স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস বা ঘটনা দেশ বা নমুনা দেশ। কি বলছে এখানে, স্যাম্পল স্পেস, রাইট? হ্যাঁ, স্যাম্পল স্পেস কি জিনিস? স্যাম্পল স্পেস হচ্ছে এমন একটা জিনিস যেখানে শুধু স্যাম্পল থাকে। আচ্ছা দেখো, তুমি একটা লুডোর ছক্কাকে রোল করেছো, সেই লুডো ছক্কার পসিবল অল আউটকাম গুলো কি কি, ভালো করে বুঝো। পসিবল অল আউটকাম গুলো কি কি? আইদার 1 পড়তে পারে, ভালো কথা, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। এই 6টার বাইরে তো আর কোনো আউটকাম হতে পারে না। এই যে 6টা আউটকাম বা এই যে 6টা পসিবল আউটকাম, এগুলোকে যদি আমরা একটা সেটের মধ্যে ভর্তি করে দিই, তাহলেই এই জিনিসটা হয়ে যাবে স্যাম্পল স্পেস বা ঘটনা দেশ বা নমুনা দেশ বা ইভেন্ট স্পেস, যাই বলো না কেন। এটাকে একটা সেটের মধ্যে ভরে তার নাম দিলাম এস। বাই কনভেনশন আমরা এটাকে এস নামে সূচিত করি। কি করি? এস নামে সূচিত করি। আচ্ছা, এবার এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে একটা নমুনা বিন্দু, এটা 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 একটা নমুনা বিন্দু, ঠিক আছে? তাহলে স্যাম্পল স্পেস বা নমুনা দেশের মধ্যে প্রত্যেকটা পয়েন্টকে বলবো না নমুনা বিন্দু। আচ্ছা, স্যাম্পল স্পেসে কটা এলিমেন্ট আছে এটা বের করার জন্য আমরা একটা সিম্বল ইউজ করি, এন অফ এস। মানে এর মধ্যে কটা এলিমেন্ট আছে, এর মধ্যে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, এক্ষেত্রে 6টা এলিমেন্ট আছে, তাই জন্য এন অফ এস এর ভ্যালু হয়ে যাবে 6। এটা তোমরা সেট থিওরিতে দেখে থাকবে যে সেটের কার্ডিনালিটি কথাটা ইউজ করবো না, এটা একটু হায়ার হয়ে যাচ্ছে। সেটের কি বলে ওটাকে, কার্ডিনালিটি ইউজ করে অভ্যস্ত। সেটের কার্ডিনালিটি হচ্ছে আমাদের এন অফ এস, বা মড দিয়ে একটা এস লেখে, এটাও কার্ডিনালিটি। আবার অর্ডার অফ এস লেখে, যেটা গ্রুপ থিওরির একটা ইম্পর্টেন্ট নোটেশন। তো যাই হোক, এইটা আর এইটা কিন্তু খুব একটা পপুলার নয়, এটা একটু পপুলার, বাট এটা তো একদমই পপুলার নয়। এটা দিয়ে জেনারেলি লেখা হয়, তোমাদের বইয়েতেও কিন্তু এটা সব জায়গায় ইউজ করা হয়েছে, তাই আমি এটা ইউজ করছি, ঠিক আছে? অর্ডার অফ এস মানে হচ্ছে ওই অ্যাকচুয়ালি গ্রুপ যারা ফর্ম করে সেই গ্রুপের অর্ডার, পরবর্তীকালে তোমরা শিখবে গ্রুপ থিওরি। আচ্ছা, এন অফ এস মানে নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস। এটা একটু মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা সবসময় কাজে লাগবে। আর স্যাম্পল স্পেসের ঘটনাটা কিন্তু বুঝতে হবে, এক্সপেরিমেন্টের সাথে কিন্তু স্যাম্পল স্পেসটা ভ্যারি করে। আচ্ছা, যদি মনে করো সাপোজ একটা লুডোর ছক্কাকে ফেলোনি, একটা তোমরা কয়েনটাকে টস করেছো, মনে করো একটা কয়েন টস করেছো, একদিকে আছে হেড আর একদিকে আছে তোমাদের টেল, ঠিক আছে? হেড টেল ওয়ালা একটা কয়েনকে তোমরা টস করেছো, তাহলে তার স্যাম্পল স্পেস কি হবে? আইদার হেড পড়বে অর টেল পড়বে, রাইট? এটা হয়ে গেল আমাদের স্যাম্পল স্পেস। তাহলে এর ক্ষেত্রে এন অফ এস কি হবে? 2 হয়ে গেল স্যাম্পল স্পেস। এবার মনে করো, এবার খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, তোমাদের পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট। দেখো, মনে করো তুমি একটা ডাইসকে ফেললে না, তুমি একসঙ্গে দুটো ডাইসকে ফেললে, এই লুডো ছক্কা একসঙ্গে দুটোকে ফেললে, যেমন শকুনি ফেলতো আর কি, খাচাং ফু ফু ফু। তো এইরকম তুমি দুটো ডাইস যখন ফেলবে, তখন স্যাম্পল স্পেস কি হবে? খুব ভালো করে বুঝবে বাবা, খুব ইম্পর্টেন্ট জায়গায় আসছি। দুটো ডাইসকে একসঙ্গে ফেললে, বা দুটো কয়েনকে একসঙ্গে টস করলে, বা একটা ডাইস একটা কয়েনকে টস করলে, যাই করো না কেন, স্যাম্পল স্পেসটা কি হবে এটা কিন্তু ভাবতে হবে আমাদেরকে, রাইট? চলো তাহলে একটা কি করলাম, ডাইস নিলাম, দুটো ডাইস নিলাম, চলো দুটো ডাইস নিলাম, দুটোকে একসঙ্গে ফেললাম। আগে বলো কি হচ্ছে ঘটনাটা? আইদার এটাতে পুট পড়তে পারে, এটাতে পুট পড়তে পারে, আইদার এটাতে পুট পড়তে পারে, এটাতে 2 পড়তে পারে। আমি এগুলো লিখি আস্তে আস্তে, এই স্যাম্পল স্পেসটা যদি আমি লিখি কি হবে, এটাতে পুট, এটাতে পুট, তাহলে অর্ডার্ড পেয়ার আকারে লিখছি, এটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার বা ক্রমিক জোড়। সেট থিওরি যখন পড়েছো, দুটো সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট এইভাবে ডিফাইন্ড হয়েছিল, যে এক্স কমা ওয়াই, যেখানে কিনা এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি, এই ধরনের এইভাবে আমরা কিন্তু কার্তেশিয়ান প্রোডাক্টকে ডিফাইন করেছিলাম সেট থিওরিতে। আর এখানে আমরা সেই কার্তেশিয়ান প্রোডাক্টেরই কনসেপ্ট লাগাবো। যদি দুটো জিনিস নিয়ে র্যান্ডম এক্সপেরিমেন্ট করা হয়, তাহলে এ ক্রস বির কার্তেশিয়ান প্রোডাক্টের জিনিস লাগাবো। আর যদি 3টে ডাইসকে নিয়ে করা হয়, তাহলে এ ক্রস বি ক্রস সি, তো তখন 3টে জিনিসের অর্ডার পেয়ার হয়ে যাবে, তাই না? মানে কি, দুটো ডাইসকে একসঙ্গে ফেলছো,
এটাতে কিছু একটা ফল দেবে, এটাতে কিছু একটা ফল দেবে, সেই দুটো অ্যাকচুয়ালি জোড়ের মতো হয়ে বসে থাকবে। তো সেজন্য আমরা কার্তেশিয়ান প্রোডাক্টটা ইউজ করবো এখানে। তাহলে ড্রাইস ক্রস ড্রাইসের একটা কার্তেশিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। এর ঘটনা স্পেসগুলো তুমি মনে মনে রাখবে, এর ঘটনা স্পেসগুলো মনে মনে রাখবে, ঠিক আছে। ঘটনা স্পেস কি, আচ্ছা যাই হোক, ঘটনা স্পেস বলবে, এটা ঘটনা স্পেস, এর ঘটনা স্পেস, এর কি হবে, এই ঘটনা স্পেসটা হবে, এর ক্ষেত্রে সেম ঘটনা স্পেস হবে। তো সেম তোমার আর কি ক্রস করলে এস ক্রস এস যদি তুমি বের করতে চাও, এখানে কি আলটিমেটলি তুমি এস ক্রস এস বের করছো, এখানে কটা এলিমেন্ট থাকবে আমি শিখিয়েছিলাম, আমি শেখাইনি মনে হয়, অনলাইনে শেখাইনি মনে হয়, যে 1 2 3 4 5 6, তো 6, আবার এর ক্ষেত্রে 6টা আছে, তাহলে 6, তাহলে মোটামুটি 36টা এলিমেন্ট থাকছে এস ক্রস এসে, ঠিক আছে। এবং সেগুলো কেমন দেখতে হবে, 1,1 1,2 1,3 এরকম করে করে 1,6, তাই তো। তারপর তোমার 2,1 2,2 এরকম করে করে তোমার 2,6, এবং এরকম করে করে তোমার 6,1 6,2 6,6। এটা ম্যাট্রিক্স টাইপের দেখতে হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে এটা ডায়াগোনাল এলিমেন্ট বরাবরই অনেক কিছুই পাবে এখানে জীবনে, তো চাপ নেবে না। তাহলে দেখো এখানে এই রোতে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, মানে 6টা করে, 1 2 3 4 5 6, 6টা। তাহলে রো কটা রো আছে, 6টা রো, এবং প্রত্যেকটাতে 6টা এলিমেন্ট। তাহলে এর মধ্যে কটা এলিমেন্ট আছে তোমার 36টা। হয়ে গেল, এই হচ্ছে আমাদের ইভেন্ট স্পেসটা ডিফাইন হয়ে গেল। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তো এবার তোমাদের একটা এইচডব্লিউ দিচ্ছি আমি। একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করা হলো, একটা ডাইসকে আর একটা কয়েনকে একসাথে, অবশ্যই দুটো আনবায়াসড, ঠিক আছে। আনবায়াসড ডেফিনেশন আরেকটু আসছি, আপনি একটা ডাইসকে একটা কয়েনকে রোল করা হয়েছে, তোমরা এর বলবে যে এর ইভেন্ট স্পেসে কতগুলো এলিমেন্ট আছে, এবং কমেন্টে আমাকে জানাবে সেই ইভেন্ট স্পেসটা কেমন দেখতে হবে, ঠিক আছে। এখানে এসটা তোমরা ডিফাইন করবে, এস ইকুয়াল টু একটা সেকেন্ড ব্র্যাকেটে লিখবে ইভেন্ট স্পেসটা, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু দেখতেই পাচ্ছ অর্ডার পেয়ার আকারই হবে, ভেরি গুড। আচ্ছা, এখানে কিন্তু 1 মানে 1 পড়ার ঘটনা সূচিত হয়, 2 মানে 2 পড়ার ঘটনা সূচিত হয়, এখানে টি মানে টেল পড়ার ঘটনা সূচিত হয়, হেড এইচ মানে হেড পড়ার ঘটনা সূচিত হয়। তো এইখানে তোমরা আমাকে এটা জানাবে কমেন্টে। তো এই হয়ে গেল আমাদের স্যাম্পল স্পেস। এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিসে আসবো, সেটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। ফেভারেবল আউটকাম মানে কি সেটা একটু বুঝি। ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকামটা বোঝার জন্য একটুখানি তোমাদেরকে একটা জিনিস বলি ঘটনা সম্পর্কিত। মনে করো কেউ প্রবাবিলিটি বের করতে চাইছে, হ্যাঁ আমরা প্রবাবিলিটি বের করতেই যাবো এবার, তার জন্য আমরা এই ফেভারেবল আউটকাম জিনিসটা একটু আলোচনা করে নিই। আচ্ছা দেখো, ফেভারেবল আউটকাম মানে কি সেটা বোঝার আগে আমি বললাম কি, কেউ প্রবাবিলিটি বের করতে চাইছে, মনে করো একটা ডাইসকে রোল করলো, রোল করে সে বলতে চাইছে 2 পড়ার ঘটনা, 2 পড়ার ঘটনা বা 2 পড়ার পসিবিলিটি কত, এই জিনিসটা বলতে চাইলো। তাহলে তাকে জানতে হবে যে 2 পড়ার ফেভারে কি কি আছে। দেখো ভালো করে দেখো বাবু, খুব ভালো করে দেখো, একটা তুমি সমসম্ভব পরীক্ষা করেছো, সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট করেছো, ডাইসটাকে রোল করে কি করেছো, ডাইসটাকে রোল করে একটা সমসম্ভব পরীক্ষা করেছো, ভালো কথা। তোমার চাই কি, তুমি আচ্ছা এস ঘটনা দিয়ে এর নমুনাদের সূচিত করলে 1 2 3 4 5 এই অবধি কোনো অসুবিধা নেই, 6 এটা হলো। হ্যাঁ আচ্ছা একটা কথা আমি ছোট্ট বলে দিই, তারপর আমি এটা শুরু করছি। দেখো এই যে আমি বললাম না ঘটনা স্পেস বা স্যাম্পল স্পেস, সবসময় মনে রাখবে যে এই যে এসটা, এই এস এর প্রবাবিলিটি সবসময় কিন্তু 1 হয়, কারণ এসটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ঠিক আছে। মানে এর বাইরে কোনো আউটকাম হতে পারে না। যদি তোমরা সেট থিওরিটিক অ্যাপ্রোচে দেখো, এসটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ঠিক আছে। এর মাঝখানে 2 পড়ার ঘটনা এটা, 1 পড়ার ঘটনা এটা, 3 পড়ার ঘটনা এটা, এরকম করে করে অনেক কিছু আছে, সেটা তোমরা পরে আরেকটু পরে আমি বোঝাচ্ছি ভালো করে। আর এটা মনে রাখবে যে পি অফ এস সবসময় 1 হয়, ঠিক আছে। মানে ইভেন্ট স্পেসের যে আর কি বা ঘটনা স্পেসের যে প্রবাবিলিটি সেটা সবসময় 1 হয়, ঠিক আছে। পরবর্তীকালে আরো ক্লিয়ার হবে, চাপ নেই। এবার দেখো এই যে ব্যাপারটা, এই কোশ্চেনটা আমি করেছি, ডাইসটাকে রোল করলাম এবং এস বলতে এই সেটটাকে আমরা ডিফাইন করলাম। এবার দেখো আমি ক্যালকুলেট করতে চাইছি এ একটা ঘটনা, এ ঘটনা মানে কি 2 পড়ার ঘটনা, এ হচ্ছে কি 2 পড়ার ঘটনা, কি বলছে এটা 2 পড়ার ঘটনা, আমি বলছি এর প্রবাবিলিটি বের করব। ভালো কথা, খুব ভালো করে দেখো, এ ঘটনাটা ঘটবে কখন, যখন 2 পড়বে। 2 এখানে কত রকম ভাবে পড়তে পারে, এটা বললে কি 2 পড়বে বলা যাবে না, এটা বললে কি 2 পড়বে বলা যাবে, হ্যাঁ এটা বললে কি 2 পড়বে বলা যাবে না, এটা বললে কি বলা যাবে যে 2 পড়েছে না, এটা বললে কি বলা যাবে 2 পড়েছে না, এটা বললে কি বলা যাবে 2 পড়েছে না। তাহলে এর মধ্যে গোটা নমুনা দেশের মধ্যে আমাদের ইভেন্টকে ফেভার করছে কে, শুধুমাত্র 2 পড়ার ঘটনা।
বা দুই পোলার ঘটনাকে ফেভার করছে শুধুমাত্র এই একটা নমুনা বিন্দু। খুব ভালো করে বুঝবে এটা, একটা নমুনা বিন্দু আমাদের ঘটনাকে ফেভার করছে। আমাদের ঘটনাটা ঘটেছে তখনই বলবো যখন কিনা এই নমুনা বিন্দুর মুখ আমরা দেখতে পারবো। তো এই নমুনা বিন্দুর মুখ আমরা কত রকম ভাবে দেখতে পারি? একভাবে দেখতে পারি, কারণ প্রথমবারে না, দ্বিতীয়বারে হ্যাঁ, তারপরে সব কটায় না, তাহলে একবারই কিন্তু ফেভার। তাহলে এই এর ফেভারে যেটা আছে সেটাকে বলবো আমরা এম অফ এ। কি বলবো? এম অফ এ। আর স্যাম্পল স্পেসের আর কি নাম্বার অফ এলিমেন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেশন করার ফর্মুলা। এবং এখানে এম অফ এর ভ্যালু কত হবে? 1। আর এখানে স্যাম্পল স্পেস কত হবে? 6, কারণ এখানে 6টা এলিমেন্ট আছে। এসে হয়ে গেল, এই হচ্ছে বিষয়। তো আমাদের ঘটনাটাকে ভালো করে শোনো বাবু, আমাদের ঘটনাটা ঘটেছে বলবো কখন? যখন আমরা এই স্যাম্পল স্পেসের সেই বিন্দুগুলোকে দেখব যে বিন্দুগুলো কিনা আমাদের ঘটনাকে ফেভার করছে। সেই বিন্দুর মধ্যে কোনোটা যদি একটা আমরা দেখতে পাই, মুখ দেখতে পাই, বাস কোনো একটা বিন্দু আমাদের অ্যাজ আ রেজাল্ট যদি আমাদের পড়ে র্যান্ডম এক্সপেরিমেন্টের, তাহলে আমরা বলবো যে সেই ঘটনাটা ঘটেছে। এবার সেই ঘটনাটাকে ঘটার জন্য ফেভার করছে কটা বিন্দু? এখানে একটা বিন্দু, রাইট? আর একটা উদাহরণ নিই বাবু, খুব কঠিন জিনিস, এটা খুব ভালো করে বুঝতে হবে আমাদের। হ্যাঁ, খুব কঠিন জিনিস, মাথায় একদম ঢুকিয়েই ছাড়বো আমি। আর একটা উদাহরণের দ্বারা আমরা খুব ভালোভাবে একটু জিনিসটাকে দেখে নিই যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে বিষয়। সেম ঘটনাটাকে রাখছি আমি, সেম এক্সপেরিমেন্টটাকে রাখছি, যে ডাইস রোল করা এবং হ্যানা ত্যানা 4, 5, 6 সবকিছু সেম আছে, শুধু আমাদের এই ঘটনাটা বদলে গেছে। আমরা বি একটা ঘটনা ডিফাইন করছি। কি ঘটনা? যে জোড় সংখ্যা পড়ার ঘটনা। জোড় সংখ্যা পড়ার ঘটনা। বি একটা কি? জোড় সংখ্যা পড়ার ঘটনা। তো এই ঘটনার প্রবাবিলিটি আমরা বের করব। প্রবাবিলিটি সবসময় কিন্তু ঘটনার বের করা হয়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। প্রবাবিলিটি আমরা যখনই ক্যালকুলেশন করব সবসময় কিন্তু ঘটনার প্রবাবিলিটি ক্যালকুলেট করব, এবং সেই ঘটনাটা র্যান্ডম এক্সপেরিমেন্ট সম্পর্কিত সবসময় হবে। ঠিক আছে, তার একটা স্যাম্পল স্পেস থাকবে। কার স্যাম্পল স্পেস? র্যান্ডম এক্সপেরিমেন্টের একটা স্যাম্পল স্পেস থাকবে। এই জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে মাথার মধ্যে। আচ্ছা, জোড় সংখ্যা পড়ার ঘটনা, প্রথমটা যদি পড়ে আমাদের ঘটনাটা কি ঘটবে? না, কারণ 1 জোড় সংখ্যা নয়। 2 যদি পড়ে আমাদের ঘটনাটা কি ঘটবে? ঘটবে, কারণ 2 জোড় সংখ্যা। 3 যদি পড়ে আমাদের ঘটনাটা কি ঘটবে? না। 4 পড়লে হ্যাঁ, 5 পড়লে না, 6 পড়লে হ্যাঁ। তাহলে নমুনা দেশে কতগুলো নমুনা বিন্দু আছে যারা কিনা আমাদের ঘটনাটাকে ফেভার করে? কি বললাম? এই ইভেন্ট স্পেসে বা ঘটনা স্পেসে কতগুলো নমুনা বিন্দু আছে যারা আমাদের ঘটনাটাকে ফেভার করে? একটা, দুটো, তিনটে, মনে থাকবে? তাহলে পি অফ বি কি হয়ে যাবে? নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই নাম্বার অফ টোটাল আউটকাম, দ্যাট ইজ ইকুয়াল টু কটা বললাম এখানে? একটা, দুটো, তিনটে, আর টোটাল কত? 6। তাহলে কি হবে? 1/2। তাহলে এটা কি বলবো আমরা? হাফ অফ চান্স। আর অবভিয়াসলি এটা দেখে বোঝাই যাচ্ছে অর্ধেক জোড় সংখ্যা অর্ধেক বিজোড় সংখ্যা, তো হাফ অফ চান্সই থাকবে। তো আমরা যেটা মাথায় মাথায় ক্যালকুলেট করতাম, ম্যাথামেটিক্যালি কিন্তু সেটা এইভাবে ক্যালকুলেট করা হয়। এই ফর্মুলাটা তোমরা মনে রাখো, এবং এক্ষুনি আমরা একটা অঙ্ক করব, তোমাদের এসএনডে বই থেকে অঙ্ক করব, এবং পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা দেখো এবং খুব ভালো করে কিন্তু বোঝো যে কি করে এই ধরনের অঙ্ক সলভ করতে হয়। খুবই বেসিক একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা সলভ করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখবো। চলো আমরা প্রথমে একটু দেখে নিই অঙ্কটাতে বলতে কি চেয়েছে। দুটি ঝোঁক শূন্য পাশা, আমি কি বললাম? ঝোঁক শূন্য দিয়েই আমাদের এক্সপেরিমেন্টটা ম্যাক্সিমাম টাইম হয়। দুটি ঝোঁক শূন্য পাশা গড়িয়ে দেওয়া হলো। দুটো পাশা, ঠিক আছে। দুটো পাশা মানে কেমন ধরনের রেজাল্ট হতে পারে? অর্ডার পেয়ার। এটুকু আমাদের মাথায় যেন ক্লিয়ার হয়ে যায়। দুটো মানে অর্ডার পেয়ার, ভেরি গুড। পাশা গড়িয়ে দেওয়া হলো। পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 10 বা 10-এর চেয়ে বেশি। তার মানে কি? এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10। এই জিনিসটা যেন হয়। হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সম্ভাবনা পরে, যখনই কোনো সম্ভাবনার অঙ্ক দেবে সবার আগে তোমরা চেষ্টা করবে স্যাম্পল স্পেসটা বের করার। তাহলে কি হবে? অঙ্কটা তোমাদের বইয়ের এক্সাম্পলের অঙ্ক কত নম্বরে আমি বলে দিচ্ছি, 13 নম্বরে। তোমরা জাস্ট এখান থেকে লেখাটা দেখে নেবে, আমার মতো করে লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। বইয়ের লেখাটা কিন্তু দেখবে, সেইভাবে কিন্তু পরীক্ষায় লিখবে। লেখার উপর কিন্তু নম্বর থাকে, 1 নম্বর মতো থাকে, 1-2 নম্বর থাকে। আচ্ছা, আমি তোমাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? ভেরি গুড। দেখো আমাদের কি হবে, প্রথমেই আমাদের ইভেন্ট স্পেসটা বের করে নেব। দুটো পাশা বলেছি, পাশাতে কি হয়? একটা পাশার আউটকাম কি হয়? 1 থেকে 6-এর মধ্যে, তাহলে দুটো পাশার কি হবে আউটকাম? তাহলে এখানে ঘটনা দেশ কি হবে? 1,1, সেম ভাবে আগেরটার মতনই এরকম করে করে যাবে 1,6 অবধি। আগে আমি এরকম একটা এক্সাম্পল দিলাম না, সেটাই। তারপরে কি হবে? 2,1 এরকম করে করে যাবে 2,6 অবধি।
3,1 এরকম করে যাবে 3,6, তারপর এখানে হচ্ছে আমাদের 6,1 এরকম করে যাবে 6,6, ঠিক আছে। চলো এই হচ্ছে আমাদের পুরো গোটা ইভেন্ট স্পেস হয়ে গেল। এখানে এলিমেন্ট কটা থাকবে 36 খানা থাকবে, কারণ একটাতে 6 হলে আরেকটাতে কি হবে 6 ক্রস 6, তাই না। a ক্রস b এর এ কত হবে, এর কি হয় নাম্বার অফ এলিমেন্ট, এটা মাল্টিপ্লাইড বাই এটা, তাই তো। তো ব্যাস সেইভাবে আমরা করছি। তো n অফ s হচ্ছে 36, ভেরি গুড, এ অবধি ক্লিয়ার। এবার দেখো 10 বা 10-এর চেয়ে বেশি, তার মানে কি কোনগুলো যদি আমরা এই ইনইকুয়ালিটিটা দেখি ভালো করে, x এর পসিবল ভ্যালু 1 থেকে 6 এর মধ্যে কি হতে পারে, x যদি 1 হয় y এর মানে এই রোতে কেউই আমাদের ফেভারেবল নয়, এই রোটা পুরো বাদ। ইফ সিমিলারলি এই রোতেও তাই, পুরোটাই বাদ। এই রোতেও কেউ আমাদের ফেভারেবল আউটকাম হতে পারে না, কারণ 3,1 4 হ্যাঁ এখানে কি আছে 2,1 2,2 4 2,3 5 এরকম করে তোমার হতেই পারে না কেউ, ঠিক আছে। এই রোতে 3 + 1 মানে এই যোগফল মানে কি বলতো, এই 1 + 6 এর কথা বলছি, আশা করি বুঝতেই পারছো এটুকু, যে 1 + 6 এটা 7 হচ্ছে, 10 বা 10-এর বেশি তো নয়, তাহলে এই রোতে কেউই হবে না, একটু ক্যালকুলেট করে দেখবে হবে না। আচ্ছা 3 নম্বর রোতে এখানেও কেউ হবে না, এটা রো আকারে তোমরা লিখবে না, যদিও সেটকে কোনোদিন রো আকারে লেখে, সেট তো একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ এলিমেন্টস, তাই না, কমা আকারে লিখবে, আমি এটা সুবিধার জন্য রো আকারে লিখলাম। তাহলে 6 9 হবে না, বাট এখানে কি আছে 4 6 এটা হতে পারে, এখানে কি আছে 4 5 এটা তো হবেই না। তো প্রথম এলিমেন্ট আমাদের এটা হলো, তাহলে আমাদের যে ঘটনা, আমাদের কি বলে ওটাকে বি ঘটনা, সেটার আন্ডারে কারা কারা পড়ছে বলো তো, 4 6 10 বা 10-এর বেশি বলেছে না, 4 6, ঠিক আছে ভালো কথা, 4 6 হলো। আর 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 কি আছে দ্বিতীয় রোতে 5 6 আর 5 5 হচ্ছে ভালো কথাই তো, অনেক কিছু আসছে। আচ্ছা এখানে 5 4 হবে না, হবে না, 5 5 হতে পারে, তাহলে আমাদের 5 5 5 5 ভালো কথা। আচ্ছা বেশ, আর কি হতে পারে, বইয়ে কিন্তু একটু অন্য অ্যাপ্রোচে করেছে, আমি অন্য অ্যাপ্রোচে করছি, সেই বইয়ের অ্যাপ্রোচটা করবো, আগে আমরা ইউনিয়নের ফর্মুলা পরে শিখবো, তারপরে আগে দেখো এই অ্যাপ্রোচটা দেখো। 4 6 হলো, 5 5 হলো, আর 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 10 বা 10-এর বেশি 5,6 হতে পারে, 5,6 হচ্ছে ভালো কথা। তারপর 6 নম্বর রোতে দেখি 6 1 7 হবে না, 6 2 8 হবে না, 6 3 9 হবে না, 6 4 10 হবে, এই তো আসছে আসল খেলা হচ্ছে, 6 4 হচ্ছে, 6 5 হবে 11, 6 5 আর হবে 6 6, তাই তো। ইয়েস স্যার বলো, ইয়েস স্যার, তাই হচ্ছে। 4 6 হয়ে গেল, ভালো করে একটু মিলিয়ে নেবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বি, তাহলে 1 2 3 4 5 6, রাইট, 6টা, এর বাইরে কি আছে তোমরা একটু ভালো করে দেখো, আমার তো মনে হচ্ছে নেই, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু দেখতে পাচ্ছ কি, আমি একটু দেখে নিই, হ্যাঁ দেখতে পাচ্ছ, তোমরা টুকে নেবে, ঠিক আছে এই অঙ্কটা দেখো। তাহলে আমাদের বি এর আন্ডারে কতগুলো আসছে, বি এর আন্ডারে কতগুলো ইভেন্ট স্পেস আসছে, কতগুলো নোংরা বিন্দু আসছে বি এর ঘটনাটাকে, তোমরা এখানে ধরবে যে লেট বি বি দা ইভেন্ট অফ occurrence of 10 or 10 এর বেশি, আমি ইংলিশ জানি না, বি হচ্ছে এইগুলো। এবার দেখো খুব ভালো করে দেখো, আমি তোমাদেরকে প্রবাবিলিটির ফর্মুলা কি শিখিয়েছিলাম, হেন্স পিবি ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, পিবি ইজ ইকুয়াল টু আমাদের এই ফেভার করছে কতগুলো বিন্দু, 1 2 3 4 5 6, 6টা বিন্দু আমাদের ফেভার করছে, তাই না। তাহলে এন অফ বি বাই এন অফ এস কি হয়ে যাবে, 6টা বিন্দু আর মোট 36টা বিন্দু, তাহলে হয়ে যাবে আমাদের 1/6, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি, তো ব্যাস হয়ে গেল। তো তোমরা লিখবে যে বি ঘটনা ঘটার সম্ভাব্য ইভেন্ট, এইসব হ্যানাতেন অনেক কিছু লেখা আছে, একটু দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে, আমারও তো লেখাতে অভ্যেস নেই। যাই হোক, আশা করি তোমাদের কনসেপ্টটা আমি মাথায় ঢোকাতে পেরেছি, আমার কাজ এটুকুই, বাকিটা তোমরা দেখে নেবে, তোমাদের উপর আমার পুরো ভরসা আছে, পরীক্ষার হলে একদম বিস্ফোরণ ঘটিয়েই আসবে, আমার কোনো সন্দেহ নেই। তো আজকের ভিডিওতে আমরা এখানে শেষ করছি, পরের দিন আরো 2-3টা ডেফিনেশন দেখবো, এবং খুব ইন্টারেস্টিং জিনিস আমরা জাম্প করবো আস্তে আস্তে, অনুকূলে সুযোগ প্রতিকূলে সুযোগ, এই যে বিষয়গুলো আছে, তারপরে তোমার আরো আছে তোমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাক্সিওমস, বিভিন্ন ফর্মুলা, সেট থিওরি থেকে কি করে প্রবাবিলিটি লিঙ্ক করছি, সমস্ত কিছু কিন্তু নিয়ে আমরা আলোচনা করব, বেশ কিছু অঙ্ক দেখবো, প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক দেখবো, মানে কম্প্যাক্ট একটা সিরিজ, যেরকম আমি সিরিজ বানাই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেরকম বানিয়েছিলাম সেরকম কিন্তু প্রবাবিলিটিও বানাবো, এবং আরো অনেক সিরিজ আসবে, তোমরা একটু অপেক্ষা করো, সময়ের অপেক্ষা। আর
যতটা পারো প্রিপারেশনটাকে এগিয়ে নাও, ঠিক আছে? আমার কাছ থেকেই পড়তে হবে এমন কোনো বিষয় নয়। আমার থেকে যদি ভালো লাগে আমার থেকে পড়ো, যে স্যারের কাছে ভালো লাগবে, যে ম্যাডামের কাছে ভালো লাগবে, পড়ো, শেখো। শেখাটাই কিন্তু আসল। আমি যদি তোমাদের এই প্রিপারেশনে 1%ও কন্ট্রিবিউট করে থাকি, আমি নিজেকে ধন্য মনে করব এবং নিজেকে খুব ভাগ্যবান মনে করবো যে হ্যাঁ, এত বড় একটা কাজ আমি করতে পারছি। তো তোমরা কিন্তু প্রিপারেশন নাও, ভালো নাম্বার পাও, ভালো জায়গায় যাও, ভালোভাবে শেখো সাবজেক্টটা, ম্যাথসের প্রতি ইন্টারেস্ট বিল্ড করো, ব্যাস এটুকুতে আমি খুশি। আর অবশ্যই তোমরা সঙ্গে থেকো এবং নেক্সট আরো ভিডিও আসছে, একটু অপেক্ষা করে থেকো। আর এরপরে এই প্রবাবিলিটি পরে আরো কি সিরিজ শুরু করা যায় সেগুলো নিয়ে পরে ডিসকাশন হবে। আপাতত প্রবাবিলিটিতে আমরা একটু ফোকাস রাখবো। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, বইটা ভালো করে পড়বে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এনার্জি নিয়ে, নতুন জোশ নিয়ে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।